আমার মোবাইলে বিয়ে হয় একজন দুবাই প্রবাসীর সাথে। কথা ছিল সে ৩ মাস পর দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে আমাকে ঘরে তুলবে। তারপর থেকেই মোবাইলে তার সঙ্গে আমার সংসার। সারাদিন ইমোতে চ্যাট করে, রাতে ভিডিও কলে তার সঙ্গে আমার বেশ জমত সংসার। প্রথম দিকে অনেকটা লজ্জা লাগতো, কিন্তু আস্তে আস্তে সে আমার সব হয়ে যায়। কোথাও যাওয়ার আগে তাকে বলে যেতাম, সবসময় তাকে ছবি দিতে হতো, কি করছি, কি পড়ছি, আরও কত বায়না। আমার খুব ভালো লাগতো তার বায়নাগুলো। শ্বশুরবাড়ির মানুষও মাঝে মধ্যে বেড়াতে আসতেন। আমার শাশুড়ি অনেক বয়স্ক, তিনি আমাকে দেখে একজোড়া সোনার বালা এবং একজোড়া কানের দুল উপহার দেন, বেশ আদর করতেন। খুব ফোনে খোঁজখবর রাখতেন সব সময়। আমার আম্মুকে সবাই বলতো, তোমার মেয়ে অনেক ভাগ্যবতী, এত ভালো স্বামী আর এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে। বিদেশে সেও দিন গুনছিল, আমিও দিন গুনছিলাম। সে কত কিছু কিনেছে আমার জন্য আর ছবি পাঠাতো। এই তো সেদিন বিদেশের নাইটি কিনে কি হাসি তার! আমি তো লজ্জায় শেষ। এত সুখের মাঝেও যে নজর লাগবে আমি ভাবতেও পারিনি। দেশে আসার কথা ছিল ৩ মাস সময়। হঠাৎ তার শরীরটা এত খারাপ হয়ে যায়। নর্মাল জ্বর ঠান্ডা এসব ভেবে সে নির্দিষ্ট সময়ে ফ্লাইটটা বাতিল করে, কারণ সে খুবই অসুস্থ ছিল। আমরাও চিন্তায় ছিলাম তাকে নিয়ে। আমাকে সে সবসময় বোঝাতো, টেনশন করো না তো, নর্মাল জ্বর কমে যাবে। রাতে মন খারাপ হলে খুব কাঁদতাম। সেদিন রাতে অনেক কাঁদছিলাম, কারণ এই দিনটা সে দেশে আসার কথা ছিল। তখন সে কল দিয়ে কত আদর করলো, কত কিছু বোঝালো। এত চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি সামনের মাসেই তো আসবো। সেই রাতে তাকে আমি ফোনে রেখেই ঘুমিয়ে যাই। সকালে কতবার যে কল দিলাম, কিন্তু কলটা রিসিভ হলো না। এরকম তো কখনো সে করে না। একটু টেনশন লাগছিল, কি হলো এটা ভেবে। কোনোভাবেই তাকে ফোনে না পেয়ে তার রুমমেটকে কল দিলাম, সেও ধরেনি। টেনশন আরও বেড়ে গেল। শাশুড়ি মাকে কল দিলাম তার সাথে কথা হয়েছে কিনা জানার জন্য। তিনি কোনোভাবেই কিছু জানেন না। আমি সারাদিন পাগলের মতো কল দিলাম, তার রুমমেটকে কল দিলাম, শুধু কল দিতেই আসি, কিন্তু কেউ ফোন ধরছে না। সারাদিন শটফট করার পর রুমমেট কল ব্যাক করে কান্না করতে করতে বলল, ভাবি আপনার স্বামী আর নেই। আমি চিৎকার করে বললাম, নেই মানে কি বলছেন আপনি? ফোনটা হাত থেকে পড়ে যায়। আমি চিৎকার করে সেন্স হারাই। আমার ভাবি, আমার আম্মু দৌড়ে আসেন, ফোনটা কানে নিয়ে তারা জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন রুমমেট বলল, তার করোনা হয়েছিল, গত রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল খুব বেশি, জ্বরটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ডাক্তারে নিয়ে গেলে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু তখন অবস্থা অনেক খারাপ। ভোরবেলা সে মারা গেছে। আমাকে ডাক্তারে নিয়ে যাওয়া হয়, সেন্স আসে। আম্মু বলেন, কিচ্ছু হয়নি, টেনশন করিস না। কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার বুঝতে কি আর বাকি আছে? আমার স্বামী আর বেঁচে নেই। যে মানুষটা গত রাতেও আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালো, সেই মানুষটা আজকে বেঁচে নেই। এটা কিভাবে মানবো? এত স্মৃতি, এত মায়া, অথচ মানুষটা আমি দেখিনি পর্যন্ত সামনাসামনি। আমার আমার শারীরিক অবস্থা আরও দিন দিন খারাপ হতে থাকে কাঁদতে কাঁদতে। আমাকে স্যালাইন দেওয়া হয়, ৩ দিন পর বাড়ি ফিরি। কয়েকদিন পর আমার স্বামীর লাশ দেশে ফেরে। আমার স্বামী কয়েকদিন পর ঠিকই দেশে আসলেন, তবে পায়ে হেঁটে নয়, কফিনে করে। তার রুমমেট তার লাশটা নিয়ে দেশে আসে। সেদিন এয়ারপোর্টে শ্বশুরবাড়ি সবাই গিয়েছিলেন, আমার বাড়ির সবাইও সেখানে ছিলেন। আমি কাঁদতে কাঁদতে কয়টা দিন এতটাই অসুস্থ হয়ে যাই যে ঠিকভাবে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। এই দিনটা কত আনন্দের হওয়ার কথা ছিল, সবাই মিলে তাকে এয়ারপোর্ট থেকে হাসি মুখে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সে ফিরল লাশ হয়ে। আমার জন্য কিনে রাখা সব লাগেজ ভর্তি করে গুছিয়ে রেখেছে। সে লাগেজটা যখন আমাকে পাঠানো হয়, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানুষটাই যেখানে নেই সেখানে তার ফেলে যাওয়া এত স্মৃতি দিয়ে আমি কি করব? বিয়ের শাড়ি, গহনা, দামি কসমেটিক, কত শত জমানো ভালোবাসা, আর লাগেজের এক কোণে গোপনে রাখা একটা নাইটি। এত কিছু আছে, কিন্তু আমার মানুষটাই তো নেই। আমি এত ভালো মানুষ, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েও সংসার করার ভাগ্য আমার হলো না। আজকের এই গল্পটা পাঠিয়েছেন আমার এক আপু, এবং অনেক ভালোবাসি তাকে আমি। আমি মায়াবিনী প্রতিদিনই এই কোনো না কোনো কারো জীবনের গল্প নিয়ে হাজির হই। দয়া করে আপনারাও আমার পাশে থাকুন।